অতি প্রিয় মোহে ইয়াকে বাসি রাম ধামদা পুলিশক রাশি। মানুষে এই কথাটি বলা হয়েছিল রামের সম্বন্ধে। আর আজ কি নিয়ে আলোচনা হবে? ঠিক ঘড়ি কাটায় সন্ধ্যে 7টা। আর সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কোনো ডিবেট নয়, পলিটিক্যাল ডিবেট নয়। আগামীকাল একেবারে বলা যেতে পারে 22শে জানুয়ারি 2024 সাল, এবং 22শে জানুয়ারি একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে থাকবে। তার কারণ আগামীকাল রাম মন্দির প্রতিষ্ঠা। আর সেই রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে রাজনৈতিক ভাগবিতণ্ডা থেকে একটু বেরিয়ে রাম কথা নিয়ে, রাম কাহিনী নিয়ে আজ আলোচনা হবে আগামী 1 ঘন্টায়। কিন্তু তার আগে এই অযোধ্যার রাম মন্দিরের ইতিহাস কি বলছে সেই বিষয়ে একটু জানা দরকার। আর তার জন্যই বিশেষ এক প্রতিবেদন আপনার সামনে উপস্থাপনা করছি, দেখুন। पूरी दुनिया उत्सुकता के साथ 22 जनवरी के ऐतिहासिक क्षण का इंतजार कर रही है। অযোধ্যা, যা সাকেত নামেও পরিচিত, একটি প্রাচীন ভারতীয় শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত। ভগবান শ্রীরামের পুত্র কুশ শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা করেন। অযোধ্যাতে প্রায় 3000-এরও বেশি রাম সীতা মন্দির ছিল। মানা হয় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মন্দিরগুলোর অবস্থা খারাপ হতে থাকে। সেই সময় উজ্জয়িনের রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় এসেছিলেন এবং তিনি এর মধ্যে কিছু মন্দির পুনরায় ঠিক করান। এভাবেই আরো অনেক সময় কেটে যায়। এপ্রিল 1526 সাল ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে যুদ্ধ শুরু হয়। 1528 সালে বাবর অযোধ্যা পৌঁছে যায়। কথিত আছে তখনই বাবরের নির্দেশে তার সেনাপতি রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেন, যা পরবর্তীতে বাবরি মসজিদ নামে পরিচিতি পায়। সাল 1717, অর্থাৎ বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার 190 বছর পর জয়পুরের রাজা দ্বিতীয় জয়সিং চেষ্টা করেন মসজিদ ও তার সংলগ্ন এলাকা দখলের, কারণ তিনি জানতেন হিন্দুদের জন্য সেই জায়গার কি মাহাত্ম্য রয়েছে। কিন্তু তিনি তার সেই প্রচেষ্টায় বিফল হন। সেই সময় ভারত মুঘল সাম্রাজ্যের শাসনাধীন ছিল। পরবর্তীতে তিনি মসজিদের বাইরে একটি রাম চবুতর বানিয়ে দেন, যেখানে হিন্দুরা পুজো করতে পারেন। এরপর থেকেই মুসলিমরা মসজিদের ভেতরে নামাজ পড়তেন এবং হিন্দুরা বাইরে রাম চবুতরে পুজো দিতেন। কিন্তু মন্দির ভাঙার 250 বছর পার হয়ে গেলেও হিন্দু সম্প্রদায় এটা মেনে নিতে পারছিলেন না যে ভগবান শ্রীরামের জন্মস্থানে রামের মন্দির ভেঙে সেখানে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। 1813 সাল হিন্দু সম্প্রদায় দাবি করেন বাবর 1528 সালে রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ স্থাপন করেন। সাল ব্রিটিশ সার্ভেয়ার মন্টেগোমারি মার্টিন একটি রিপোর্ট প্রকাশ করেন যে মসজিদে যে পিলারগুলো রয়েছে সেগুলো মন্দির থেকে নেওয়া। রিপোর্ট পেশ হওয়ার পর চারিদিকে হাঙ্গামা শুরু হয়ে যায়। এরপর থেকে মসজিদে নামাজ পড়ার সাথে সাথে পুজো অর্চনাও হতে থাকে। এরপর 1853 সালে প্রথমবারের মতো অযোধ্যাতে সাম্প্রদায়িক হিংসা লক্ষ্য করা যায়।
1855 সাল অবধি হিন্দু এবং মুসলিম একই জায়গাতে নামাজ পড়তেন ও পুজো করতেন, কিন্তু সেই বছরই হিন্দুদের থেকে মসজিদে পুজো করার অধিকার কেড়ে নেওয়া হয়। তারপর আবারও হিন্দুরা মন্দিরের বাইরে রাম চবুতরে পুজো চালিয়ে যেতে থাকেন। সাল 1885, আজ থেকে 138 বছর আগে প্রথমবার এই মামলা কোর্ট অবধি পৌঁছায়। সেই সময় মাহান্ত রঘুবীর দাস রাম চবুতরের ওপর ছাতা লাগানোর আর্জি জানান, কিন্তু আদালত তা খারিজ করে দেয়। সাল 1934, আবারও অযোধ্যায় হিন্দু মুসলিম সংঘর্ষ হয়, যার ফলে বাবরি মসজিদের একটি দেওয়াল ভেঙে যায়, যা পরবর্তীতে ঠিক করে দেওয়া হলেও এবার সেখানে নামাজও বন্ধ হয়ে যায়। এই সময় ভারতে ইংরেজ শাসন রাজ করছিল। সাল 1947, ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত স্বাধীনতা লাভ করে। এই সময় হিন্দু পক্ষ মনে করে এবার তো সেখানে রাম মন্দির হয়েই যাবে, কিন্তু সরকারের ক্ষমতায় আসা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কার্যকলাপে বোঝা যায় এই মামলাকে তারা অত গুরুত্বের সহিত দেখছেন না। 1949 সাল, 23 ডিসেম্বর 1949 সালে মসজিদের ভেতর থেকে ঘন্টার আওয়াজ শোনা যায়। জানা যায় সেখানে পুজো চলছে। হিন্দু পক্ষের দাবি ছিল সেখানে হঠাৎই রাম মূর্তি প্রকট হয়েছে। অন্যদিকে মুসলিম পক্ষের দাবি রাতের অন্ধকারে কেউ ইচ্ছেকৃত সেখানে মূর্তি স্থাপন করেছে। খবর আগুনের মতো ছড়িয়ে যায় এবং উভয় পক্ষের প্রচুর মানুষ সেখানে জমায়েত হতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি হতে থাকে গম্ভীর। মামলা এতটাই গম্ভীর হয়ে যায় যে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে খবর পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেখানকার স্থানীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে নায়ারকে আদেশ দেন সেখান থেকে মূর্তি সরিয়ে নিতে, কিন্তু কে নায়ার উত্তরে জানান সেটা সম্ভব নয়, কারণ ভিড় এতটাই বেশি যে মূর্তি সরালে সেখানে দাঙ্গা শুরু হয়ে যেতে পারে। 27 ডিসেম্বর কে নায়ারকে পুনরায় একই নির্দেশ দেওয়া হয়। কে নায়ার এবার ইস্তফা দিয়ে দেন এবং ভারত সরকারকে একটি উপদেশ দিয়ে বলেন মূর্তি না সরিয়ে সেখানে বড় গেট লাগিয়ে দেওয়া যেতে পারে। তার উপদেশ সরকারের পছন্দ হয়, সেই মতো কাজও হয়। কে নায়ারের ইস্তফা বাতিল করা হয়। সাল 1950, হিন্দু মহাসভার উকিল গোপাল সিং বিশারদ ফাজিয়াবাদে আদালতের কাছে প্রভু শ্রীরামের মূর্তি পুজোর অনুমতি চান। এরপর দীর্ঘ 35 বছর ধরে দুপক্ষ নিজ নিজ কায়দায় আদালতের কাছে সেই জমি অধিকারের লড়াই চালিয়ে যায়, কিন্তু কোনো ফলাফল ঘোষণা হয়নি। সাল 1980, বিজেপির সামনে আসার পর রাম মন্দির আন্দোলন জোরদার রূপ নিতে শুরু করে। এই সময় বিশ্ব হিন্দু পরিষদ সংঘ এবং বিজেপি নিজ নিজ পদ্ধতিতে এই আন্দোলনকে আরো জোরদার করে তুলতে শুরু করে। সাল 1986, তৎকালীন মন্ত্রী রাজীব গান্ধী মসজিদে পুজো অর্চনা শুরু করিয়ে দেন। মুসলিম পক্ষ এই ঘোষণার চরম বিরোধিতা শুরু করে। সাল 1990, বিজেপির তৎকালীন সভাপতি লালকৃষ্ণ আদবানি আন্দোলনকে এক নতুন রূপ দেওয়ার জন্য 25 সেপ্টেম্বর থেকে 30 অক্টোবরের মধ্যে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত 10টি রাজ্যের মধ্য দিয়ে 10,000 কিলোমিটারের একটি রথযাত্রা বা রথ শোভাযাত্রা ঘোষণা করেছিলেন। রথযাত্রা চলাকালীন বিহারের স্বস্তিপুর থেকে লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করে নেওয়া হয়। তারপর যেদিন অযোধ্যাতে রথযাত্রা পৌঁছানোর কথা ছিল সেদিন প্রচুর সংখ্যায় কারসেবক পৌঁছায় এবং মসজিদে গেরুয়া পতাকা উত্তোলন করে দেয়। পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে যায় যে সরকার সেখানে কারসেবকদের ওপর গুলি চালিয়ে দেয়। প্রচুর কারসেবক সেখানেই মারা যান। এরপর সাল 1992 সালে 6 ডিসেম্বর 2 লক্ষ কারসেবক একসাথে মসজিদে পৌঁছে যান। তার আগেই উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং আদালতকে আশ্বাসন দিয়েছিলেন যে মসজিদের পরিকাঠামোর কোনো ক্ষতি হতে দেবেন না এবং পুলিশের কাছেও গুলি না চালানোর আদেশ ছিল। কিন্তু এত সংখ্যক কারসেবক সেখানে পৌঁছানোর ফল সেটাই হওয়ার ছিল যেটা হয়েছিল। এক এক করে মসজিদের 3টে গম্বুজ ভেঙে দেওয়া হয়। ঘটনার 1.5 ঘন্টার মধ্যে গোটা উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন লাগু হয়ে যায়। কল্যাণ সিং নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। এর ফলে সৃষ্টি হওয়া দাঙ্গাতে 1000-এরও বেশি মানুষকে প্রাণ হারাতে হয়।
এই আগুন শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশে ছড়িয়ে পড়ে। মুম্বাইতেও 1000-এরও বেশি মানুষ প্রাণ হারান। পরিস্থিতি ধীরে ধীরে কয়েক বছরে ঠান্ডা হতে থাকে। এরপর 1996 সাল, বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় এলে আবারও এই আন্দোলন জোরদার হতে শুরু করে। পরবর্তীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে এই মামলা তদন্ত করতে দেওয়া হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার রিপোর্টে জানায়, মসজিদ মন্দিরের ওপরই প্রতিষ্ঠা হয়েছিল। এরপর প্রথমবারের মতো কোনো ভ্যালিড প্রমাণ পাওয়া যায়। এই রিপোর্টের আধারে আদালত সেই জমির রাম জন্মভূমি ট্রাস্ট, সুন্নি ওয়ার্ক অফ বোর্ড, নিরময়ী আখড়া এই তিনটে সংস্থার মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়। কিন্তু তিন পক্ষই এই রায়ে রাজি ছিলেন না। সাল 2011 এই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়, কিন্তু এখানেও 7 বছর কেটে যাওয়ার পরও কোনো ফল পাওয়া যায় না। পরবর্তীতে সাল 2019, 9 নভেম্বর 2019 সালে সমস্ত পক্ষের শোনা প্রমাণ এবং তথ্য প্রমাণ বিচারের পর বিতর্কিত জমি রাম জন্মভূমি ট্রাস্টের অধিকারে দেওয়া হয়। দীর্ঘ 500 বছরের লড়াইয়ের অবসান ঘটে অবশেষে। 2020 সাল 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা সম্পাদিত হয়েছিল। আগামী 22 জানুয়ারি 2024 অবশেষে বহু আকাঙ্ক্ষিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন ঘোষণা করা হয়েছে, যাকে কেন্দ্র করে সেজে উঠছে অযোধ্যা। সাজো সাজো রব গোটা দেশ জুড়ে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ, বলা যেতে পারে দীর্ঘ 500 বছরের অপেক্ষার পর সেই মহেন্দ্রক্ষণ আগামীকাল 22 জানুয়ারি 2024 সাল। হয়তো স্বর্ণাক্ষরে রাখবার আগেও ইতিহাসের এই প্রত্যেকটি পাতা উল্টানোরও কিছু কিছু সময় প্রয়োজন হয়। আজ একেবারে প্রথম সাক্ষাৎকার নেব, একেবারে রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক সুনীল সরকার। সুনীলবাবু, আপনাকে স্বাগত জানাই 5 টিভিতে। এবং সবার আগে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, এত কিছু এতদিন ধরে হচ্ছে, দীর্ঘ 500 বছরের অপেক্ষা, অবশেষে সেই 22 জানুয়ারি চলেই গেল। বলা যেতে পারে আগামীকালই 22 জানুয়ারি, আর কয়েক ঘন্টার অপেক্ষা। কিন্তু প্রশ্ন ওঠে এই মতো অবস্থাতে, আজ যখন দেশে বেকারত্বের পরিমাণ এত বেড়ে চলেছে, এই দেশে যখন একেবারে মানুষ খেতে পারে কিনা এটা নিয়েও অনেক রাজনৈতিক মহলের প্রসঙ্গ ওঠে, সেই সময়তে এই রাম মন্দির কতটা সিগনিফিকেন্স পায় এই সময়তে দাঁড়িয়ে? দেখুন, আজকে মানুষ না খেয়ে মরছে, এটা যত বেশি বলা হচ্ছে, ঘটনা কি সত্যি তাই? আপনি কি বলতে পারবেন যে প্রতিদিন 5 জন বা 10 জন বা 20 জন মানুষ মরছে না খেয়ে ভারতবর্ষে? এটাকে বিশ্বাস করবে? আপনি খাওয়ার কথা বললেন বলেই আমি এই কথাটা বললাম। হ্যাঁ, আপনি বলতে পারেন চাকরির অভাব আছে, গরিবী রয়েছে, অস্বীকার করছি না, কিন্তু একটা কথা আছে, মানুষই শুধুমাত্র চাকরি, খাওয়া এ নিয়েই বেঁচে থাকবে? মানুষের দাবি কি শুধুমাত্র এই, আমি খেতে পাচ্ছি না, খেতে দাও, আমার চাকরি নেই, আমাকে চাকরি দাও? অর্থাৎ আপনি কি এটা বলতে চাচ্ছেন যে পেটে যদি ভাত থাকে আর হাতে যদি কাজ থাকে তাহলেই আমি মানুষ? এতে মানুষ নয়, এতে মানুষ হতে পারে না। মানুষের আর একটা জিনিস রয়েছে। আপনি যদি বলেন যে শুধুমাত্র পেটটা ভরা থাকবে আর আমি কাজ করব, তাহলে শুধুমাত্র পশুর সাথে আমার তফাৎটা কোথায় বলুন তো? পশুর থেকে তফাৎ এখানে, আমি কিন্তু শুধুমাত্র আমার দেহটা নিয়ে বেঁচে থাকি না। আমি রবি ঠাকুরের কথা বলি, এটা আমি ক্লাস 10-এ আমাদের একটা পাঠ্য ছিল, সেখান থেকে বলছি আর কি, ভূমৈব সুখম নাল্পে সুখম অস্তি। রবীন্দ্রনাথ বলছেন, আমি কিন্তু আমার যা আছে তা নিয়ে কিন্তু সন্তুষ্ট নই, আমি তার বাইরে যেতে পাই, কিন্তু সে বাইরে এটা নয় যে আমার একটা বাড়ি আছে আমি 3টা বাড়ি চাই, আমার 3টে বাড়ি আছে আমি 30টা বাড়ি চাই, এটা নয়। কিন্তু আমার আর একটা জিনিস ভাবনা রয়েছে। একটা পশু কিন্তু কোনো দিনই ভাবে না যে আমি কবে মারা যাব, তখন আমার কি হবে, আমি কাকে রেখে যাব। আমি কিন্তু ভাবি, আপনি কিন্তু ভাবেন, মানুষ কিন্তু ভাবে যে আজকে আমি ঠিক আছি, কিন্তু আমি তো মরে যাবো একদিন, তখন কি হবে? আমার কি কিছু থাকবে তখন? না, আমার ওখানেই শেষ। হ্যাঁ, কমিউনিস্টরা তাই মনে করে, কিন্তু আমরা যারা স্পিরিচুয়ালিস্টে বিশ্বাস করি তাকে বিশ্বাস করি না। আমি কিন্তু আমি না,
আমার কিন্তু এই দেহের মধ্যে আমি নই, আমি কিন্তু তার বাইরে। সেই জন্যই রবি ঠাকুর বলেছেন ভূমৈব সুখম নাল্প সুখম অস্তি। আমি কিন্তু আমাকে নিয়ে থাকলে আমি সন্তুষ্ট নই। কেন? আমি যদি সন্তুষ্ট থাকি নিজের মধ্যে, তা তো থাকতে পারছি না। আমার পাশের বাড়ির লোক যদি ডাকাত দ্বারা আক্রান্ত হয়, আমি তো চেষ্টা করি সেখানে থেকে সাহায্য করার জন্য। কেন? আমি তো নিজেকে দরজা বন্ধ করে রাখতে পারতাম না, আমি তো পারি না। তাহলে আমরা মানুষ নই। আমি আমার যতদূর সাধ্য আমি তাকে বাঁচাতেই যাব। সেখানে যে আমার মনুষ্যত্ব রয়ে গেছে, তার মানে আমি আমার মধ্যে আবদ্ধ নই। শুধু এখানে নয়, আমার সারা পৃথিবী আমার। হিন্দুরা এটাই বিশ্বাস করে ভূমৈব সুখম নয় মাত্র, সমস্ত বিশ্ব আমার। এখান থেকে একটা বড় প্রশ্ন আসে, সেটা হলো যে এই যে স্পিরিচুয়ালিটির কথা আপনি বলছেন, এক কথা বলা যেতে পারে এই স্পিরিচুয়ালিটি নিয়েও কিন্তু নানাবিধ মতামত এই ক্ষেত্রে, এই রাম মন্দিরের ক্ষেত্রে উঠে আসছে। একাধারে যেমন রাজনৈতিক বিতর্ক রয়েছে, তেমন একই রকমভাবে স্পিরিচুয়াল বিতর্কটাও অত্যধিক পরিমাণে উঠে এসছে। তার কারণ এর আগে আমরা দেখেছি বাবরি মসজিদের প্রসঙ্গ। 1528 সাল থেকে 2024 সাল, এতদিন সময় লেগে গেল শ্রীরামকে তার জায়গায় এসে দাঁড়াতে। এবং সব থেকে বড় যে প্রশ্ন, বাবরি মসজিদ এবং রাম মন্দির, এই দুয়ের মধ্যে যে কনফ্লিক্ট চলছে দীর্ঘ অনেক বছর ধরে, সব থেকে বড় প্রশ্ন ওঠে যে আজ সনাতন ধর্মীদের জন্য হয়তো খুব বড় দিন হতে পারে, আমার আপনার জন্য, বাকি অনেকের জন্য হয়তো বড় দিন হতে পারে, কিন্তু বাকি যেই সব জাতি রয়েছে, মুসলমান, জৈন, বৌদ্ধ, বাকি প্রত্যেকের জন্য এটা কতটা সিগনিফিক্যান্ট? দেখুন, এই যে তর্কের কথা আপনি বললেন যে হিন্দু এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্ব চলছে 500 বছর, দ্বন্দ্বটা কবে থেকে শুরু হলো সেটা তো আমাকে দেখতে হবে। দ্বন্দ্বটা হলো কেন সেটা দেখতে হবে। কিন্তু আমরা বলছি না, হিন্দুরা যদি এটা পায় মুসলমানরা দুঃখ পাবে, মুসলমান যদি এটা পায় মানে রাম মন্দির, তাহলে পরে মুসলমানরা দুঃখ পাবে। কেন হবে সেটা? প্রশ্ন হলো এটা কার অধিকার, জায়গাটা কার? আমার বাড়ি আপনি দখল করছেন, 10 বছর, 20 বছর, 100 বছর পরে আপনার যে উত্তরাধিকারী যারা সন্তান সন্ততি, আমার সন্তান সন্ততি, তাদের মধ্যে যদি ঝগড়া লাগে, মিটমাটটা কি হবে? মিটমাট হবে জায়গাটা কার ছিল। আজকের কথা নয়, সেদিনের কথা নয়, এটা অরিজিনালি কার ছিল, প্রশ্ন সেখানেই। কথা হলো একটু আগে আপনি যে প্রতিবেদন করলেন আমরা শুনলাম, সেখানে তো বলা হলো যে এটা অ্যাকচুয়ালি ছিল মন্দির। এবার শুনুন, এটা দখল করছে কে? দখল হয়েছে কিন্তু বাবরের আমলে। ইব্রাহিম লোদি এবং বাবরের সঙ্গে যুদ্ধ হয়েছে 1526-এ, একেবারে পানিপথের দ্বিতীয় যুদ্ধে এটা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো তারপর কি হলো? বাবর কিন্তু আমাদের দেশের নয়। বাবর কোত্থেকে এসছে? বাবর কিন্তু মধ্যপ্রাচ্য থেকে এসছে। বাবরের বংশ দুদিক থেকে আসছে, একটা হলো মঙ্গোলিয়া থেকে আসছে, আরেকটা হচ্ছে তুর্কিদের থেকে। তুরস্ক এবং মঙ্গোলিয়ার থেকে এদের উৎপত্তি। এরা একটা ট্রাইবাল গোষ্ঠী ছিল, ভীষণ ভয়ঙ্কর ছিল। মানুষের মাথা তার দেহ থেকে কাটা ওদের কাছে কোনো ব্যাপারই ছিল। আমি কেন বলছি আমি একটু পরেই বলছি। এটা 1526 সালে যখন বাবর আক্রমণ করলো ইব্রাহিম লোদিকে, ইব্রাহিম লোদি যখন হেরে গেল, ওর মাথা কেটে কিন্তু পাঠিয়েছিল বাবরের কাছে। এই ঘটনা কিন্তু হয় না কখনো, যুদ্ধ হয়। আজও যুদ্ধ চলছে, আজও ইউরোপে যুদ্ধ চলছে, আজও ইহুদিদের সাথে প্যালেস্টাইনের সাথে যুদ্ধ হচ্ছে। কিন্তু এটা কিন্তু আমি কখনো দেখি না যে যুদ্ধ করার পর আপনি হেরে গেলেন, আপনার মাথাটা আমি কেটে নেব। এটা মানুষের কথা না পশুর কথা? বাবর যে কাজ করেছে আমাদের দেশে এসে, এই ঘটনা ভারতের ইতিহাসে, হয়তো পৃথিবীর ইতিহাসে নেই। কীরকম আমি একটা কথা বলছি, এটা অনেকে জানেন না। বাবরের সাথে যখনই যুদ্ধ হতো, যুদ্ধ যার সাথেই হোক না কেন, অনেকের সাথে করেছেন, সেই যুদ্ধে যত মানুষ মারা যেত বিপক্ষের, যুদ্ধ শেষে প্রত্যেকের মাথা কাটা হতো, কেটে টুকরি করে নিয়ে এক জায়গায় জমা হতো। মানে ভায়োলেন্সের একেবারে শেষ পর্যায়ে যাকে বলা যায়, একদম শেষ পর্যায়ে। সেই মাথাগুলো কল্পনা করতে পারি না আজকের দিনে আমরা এই কথাগুলো। মাথাগুলো যখন শুকিয়ে যেত, তখন
তখন ওই মাথা দিয়ে ওরা গম্বুজ তৈরি করত। আপনি যে কোনো মোবাইলে ওপেন করেন টাওয়ার অফ স্কাল বা স্কাল টাওয়ার, গুগলে ক্লিক করুন, বেরিয়ে যাবে। মানে মশলা দিয়ে সিমেন্ট দিয়ে গম্বুজ করতো, তারপরে মাথাগুলো বুঝে গুজে দিত, আবার খানিকটা কন্টিনিউ করতো কনস্ট্রাকশন, আবারও এরকম দিত। তো এই বারবার যিনি এটার আমদানি কিন্তু প্রথম করেছে কিন্তু বাবুর। এবার সেই বাবুর সময় মীর বাকি করেছে, এই মন্দির ভেঙে মসজিদ করেছে। তো কাজে প্রশ্ন হলো, এটা অরিজিনালি কার ছিল? অরিজিনালি হিন্দুদের ছিল। তো আজকে আপনি বলছেন যে সংখ্যালঘুরা দুঃখ পাবে। দুঃখ পাবে কেন? দুঃখ তো তৈরি করা তাদের। ওরা যদি বলে ওটা আমাদের ছিল, সেখানে তো ভুল। তো ভুল কথা বলে যদি সে দুঃখ পায়, তো দুঃখ পাওয়াই চলছে। কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। আমরা বলছি বাবুর 1000 মন্দির ধ্বংস করেছে, তো তার মধ্যে একটা যদি আমরা ফেরত পাই, তো সেটা তো দুঃখ করার কথা না। উচিত ছিল মুসলমানদের যে ঠিক আছে, আমরা ভুল করেছি বা আমাদের পূর্বপুরুষ ভুল করেছে, ঠিক আছে, সেটা আমরা হিন্দুদের ফেরত দিই। এটা আপোষে হওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। আজও কিন্তু কেউ কেউ মুসলমানদের মধ্যে কেউ কেউ বলছে না, এটা অন্যায় করেছে। অন্যায়টা কী করে হলো? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে যে রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলছে না, এটা হিন্দুদের ফিরে দেওয়া উচিত। শুধু তাই নয়, বরং আমরা কিন্তু অনেকটা কিন্তু ত্যাগ স্বীকার করেছি। কেন? গোটা এরিয়াই তো হিন্দুদের ছিল। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেটা করেছে, খুবই ভালো কাজ করেছে, যে ঠিক আছে হিন্দুদের ছিল। এখানে শুনবাবু যে দীর্ঘ এত বছর সময় লেগে গেল সুপ্রিম কোর্টের এই জাজমেন্টে আসতে। এর আগে কংগ্রেস সরকারও ছিল, সেই সময়তে জওহরলাল নেহেরু যখন প্রথম স্বাধীন ভারতে যখন প্রধানমন্ত্রী হিসেবে আসলেন, তিনিও কিন্তু সেই সময়তে এই বিষয়টিকে খুব একটা বেশি প্রায়োরিটি দেননি। এবং বলা যেতে পারে নরেন্দ্র মোদী আসবার পরে একেবারে 2024 সালের এই যে কর্মপথ বলা যেতে পারে এক কথায়, সেই সময়কালীন অবস্থাতে এই বিষয়টিকে সবাই রাজনৈতিক আঙ্গিনায় বেশি দেখছে। রাজনীতির আঙ্গিনায় দেখছে, এটা কি ঠিক না বেঠিক? প্রশ্ন হলো সেটা, ঠিক না বেঠিক? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টের ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে, তারা বলুক অন্যায় করেছে, এই জাজমেন্ট ঠিক হয় না, মানি না। আগে বলুক, তারপর তারা বলুক না, এটা ঠিক হচ্ছে না নরেন্দ্র মোদীর। তারা তো সে কথা বলছে না যে সুপ্রিম কোর্ট ভুল করেছে, আমি এটা মানি না। সে কথা বলুক আগে, তারপরে তারা প্রতিবাদ করুক, ভায়োলেন্স দেখাক। সেটা তো নয়। যা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভের ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হয়েছে, কেন মানবো না আমরা? যদি সেটা না মানে, তাহলে কনস্টিটিউশন মানা হয় না। তো কনস্টিটিউশন মানছে না আর বলছে না, হিন্দুরা ঠিক করছে না, এটা তো ঠিক নয়। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, সুপ্রিম কোর্ট যা করেছে শুধু ন্যায় করেনি, ন্যায়ের থেকেও বেশি ন্যায় করেছে। কেন? মুসলমানদের তো ওই এরিয়ার মধ্যে মুসলমানদের কোনো স্থানই ছিল না, কিন্তু তাদেরকে 4 বিঘা না 10 বিঘা জমি তো ছেড়ে দিয়েছে, যেখানে মসজিদ হোক। এর চেয়ে আর ন্যায় কোথায় দাঁড়াবে? এর চেয়ে ন্যায় আর কি বেশি হতে পারে? আমাদের যেটা দাবি ছিল গোটাটাই, সেখানে কিন্তু আমাদেরও সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের ফেভার করেনি। আমি এই অর্থে বলছি যে সুপ্রিম কোর্ট গোটা এরিয়া হিন্দুদের থাকা সত্ত্বেও বলছে না, কিছু জমি তোমাদের ছেড়ে দিতে হবে মুসলমানের জন্য। খুবই ভালো করেছে, খুবই সুন্দর ব্যবস্থা করেছে, খুবই সুন্দর রায় দিয়েছে। বরং আমি বলবো হিন্দুরা আত্মত্যাগ করেছে। তো এখন তো মেনে নেওয়া উচিত। মেনে নেওয়া উচিত আমি বলবো না। অযোধ্যার চারদিকে যত মুসলমান সবাই কিন্তু বলছে না, ঠিক হয়েছে। এবং আমি যেটা শুনেছি যে ওখানে যে মসজিদ হচ্ছে, সে মসজিদ নাকি এই অযোধ্যার মন্দিরের থেকেও সুউচ্চ চূড়া থাকবে তার। তো ঠিক আছে, করুক, ক্ষতিটা কি আছে? কিন্তু এটা পাওয়ার পরেও যদি বলে না, যেখানে 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 একেবারে কবি নজরুল ইসলাম বলতেন যে মোরা এক বৃন্তে বসে দুটি কুসুম হিন্দু মুসলমান, সেখানে সত্যি এই বাবরি মসজিদ বা যেই হোক না কেন এখন অযোধ্যার রাম মন্দির তৈরি হচ্ছে,
প্রসঙ্গতভাবে বলা যেতে পারে এটা সব জাতির ক্ষেত্রেই হয়তো আনন্দের দিন হতে পারে, কিন্তু প্রশ্ন এখানে সুনীলবাবু আরও একটা বিষয় যেটা উঠে আসে সেটা হলো যে 2024-এ দাঁড়িয়ে বিজ্ঞান মনস্ক মন সবার মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে রাম, স্পিরিচুয়ালিটি এই সব কিছুর প্রাসঙ্গিকতা কতটা? তার কারণ এই জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে এই পূর্বপুরুষরা এক সময়তে নানান রাম কথা শোনাতেন বা স্পিরিচুয়ালিটির দিকে একসাথে ঠেলে দিতেন, কিন্তু এই সময়কালীন অবস্থাতে মানুষ সায়েন্স নিয়ে পড়ছে, অনেক বেশি কিছু আবিষ্কার করছে, সেই সময়তে এই রাম বা এই স্পিরিচুয়ালিটির জায়গা কতটা? এটা কিন্তু ঠিক বলছেন না, এই জায়গাটা আমরা ভীষণ ভুল করছি। প্লিজ আমরা বলুন। এত এত বিজ্ঞানমুখী হয়ে গেছি যে ভাবি বিজ্ঞান ছাড়া কিছুই নয়। রাম রহিম এই স্পিরিচুয়াল ডিভিশনের কথা আমি বলছি না, বিজ্ঞান সবটা কিন্তু বিজ্ঞান নয়। আমরা বিজ্ঞান ভীষণ science-ও ভুল কিছু করছি। হতে পারে। আমি শুনুন, বিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা কিন্তু ভীষণ ভুল। আপনাকে বিজ্ঞান যা আমাদের একদম কারেক্ট, অ্যাবসলিউটলি রং। আচ্ছা, বৈজ্ঞানিকরা কোনোদিনই বলতে পারে না যে আমি যা বলছি ফাইনাল। আচ্ছা, আইনস্টাইন যা থিওরি, তিনি নিজে বলে গেছেন আমি যা করেছি 100 বছরের মধ্যে যদি সেটা ভুল প্রমাণিত না হয় তাহলে আমি বলবো বিজ্ঞান ঠিক পথে চলছে না। আপনাকে আরও আমি বলছি, ওটাকে চ্যালেঞ্জ করে আমি পেপারে পড়েছি, ইভেন ওয়েস্ট বেঙ্গলের দুজন সায়েন্টিস্ট বলেছেন না এটা ঠিক নয়। কেন ঠিক নয়? কোনটা ঠিক নয়? আইনস্টাইনের থিওরি ইকুয়াল টু এমসি স্কোয়ার। কেন বিস্ফোরক কথা বলছেন আপনি, এই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র ঠিক ভুল? নয় তো। কেমন কেমন? কেন? এটা তো একটা ধরে নিয়েছে হাইপোথেসিস, আচ্ছা। যেটা আলোর গতি 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এটা যদি ধরি তবে ইকুয়াল টু এমসি স্কোয়ার কারেক্ট। আচ্ছা, কিন্তু সেখানে কলকাতারই দুজন অল্প বয়সের সায়েন্টিস্ট তারাই বলছে আমরা ধরবো কেন? কে বলছে যে এটাই ফাইনাল? আচ্ছা। কিন্তু কিন্তু আপনাকে- সুনীলবাবু বিজ্ঞান অলওয়েজ, ফিজিক্স অলওয়েজ হচ্ছে ধরে নিয়েই সবকিছু এগোতে হয়, লেট ইট বি। কেননা এই ধরা প্রসঙ্গ থেকে একটা নির্দিষ্ট কংক্রিট পজিশনে পৌঁছানো হয়। এবং আরও একটা বিষয় যেটা উঠে আসছে যে এই সায়েন্স থেকে বলা হচ্ছে টাইপ 7 সিভিলাইজেশন, যেখানে টাইপ 1 থেকে শুরু করে টাইপ 7 সিভিলাইজেশনের কথা বলা হয়, সেখানে মানুষ অনেক বেশি হয়তো ইনস্ট্রাকটিভ হতে পারে, কনস্ট্রাকটিভ হতে পারে, দুটোই হতে পারে। সেখানে দাঁড়িয়ে মানুষ অনেক বেশি মানুষকে কন্ট্রোল করতে পারে টাইপ 7 সিভিলাইজেশন, যেখানে একবারে ভগবদ গীতাতে বলা হয় যে ভগবান শ্রী কৃষ্ণ নাকি সবাইকে একসাথে কন্ট্রোল করতে পারে। সেই ক্ষেত্রে রামায়ণে অযোধ্যার রাম মন্দিরের দিকে এত সিগনিফিকেন্স কেন? শ্রীকৃষ্ণকে নিয়ে, মথুরাকে নিয়ে কেন এতটা আনন্দ নয় বা উচ্ছ্বাস দেখা যায় না? এই বিষয়টাও একটা বড় সড়ো প্রসঙ্গ উঠে আসছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনাকে আগে বলিনি আর কি, এই জিনিসটা তো একদম ভুল। আমরা বলি বিজ্ঞান যা বলেছে সব ঠিকই বলেছে, বিজ্ঞান কি সে কথা বলে? আপনি নিউটনের কথা বলুন তো, নিউটন কি বলছে? নিউটন বলছে আমি তো বিজ্ঞানী, সমুদ্রের পাড়ে শুধুমাত্র নুড়ি কোরাচ্ছে বিজ্ঞানে। আচ্ছা, ওই কথাটার অর্থ কি আমরা ভুলে গেলাম? বিজ্ঞান কখনোই বলার দিস পায় না। আমরা কতদূর গেছি বলুন তো? আমরা তো চাঁদে গেছি, আর সেদিন আমরা সূর্যের কাছে যাইনি, কিন্তু বহু দূরে আছি, 14 লক্ষ কিলোমিটার দূরে আছি। সেটাও তো একটা বিজ্ঞানের সাফল্য যে আদিত্য এল1 আজ পৌঁছে যাচ্ছে একেবারে সূর্যের প্রায় কাছাকাছি, লিনিয়ার পজিশনে পৌঁছে যাচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজ্ঞানও তো একটা সময়ে গিয়ে হয়তো অনেক কিছু প্রমাণ করতে পারে। সেইখানে স্পিরিচুয়ালিটির জায়গাটা কতটা? সব ঠিক আছে, কিন্তু আগে আমি এটা আপনাকে মানতে বলবো, সেটা হলো বিজ্ঞান মানে ফাইনাল নয় কিন্তু। আচ্ছা, আচ্ছা, নিউটনের কথা বাদ দিয়ে দিন, উনি নিজে বলেছেন সমুদ্রের পাড়ে শুধুমাত্র নুড়ি কোরাচ্ছি, আচ্ছা, সমুদ্র তো নামিয়ে নি। একদম ঠিক কথা বলেছেন। আমরা আছি কোথায় বলতো? মিল্কি ওয়েতে আছি। আচ্ছা, মিল্কি ওয়েতে এই যে রাত্রে যে চাঁদের মতো রাস্তা দেখি, হাই রোড, তার মধ্যে একটা কণা মাত্র পৃথিবী। এই পৃথিবীতে থেকে যদি ওই কথা বলি, আমার সাথে পাগলের সাথে তফাৎ আছে? আচ্ছা, এটা কখনোই বিজ্ঞান বলে না। যদি কোনো বৈজ্ঞানিক এ কথা বলে, তার তার পাশে ওই তকমা দেওয়াটাই উচিত। সে বিজ্ঞানী নয়। বিজ্ঞান মানে আপনি তো বললেন আমি ধরে কাজ করি, বিজ্ঞান একেবারে কিছু ধরে এগোতে হয়, সেটাই বিজ্ঞান। এটা নয় কিন্তু আমি
আমি আপনাকে অন্যদিকে নিয়ে যেতে পারি, কিন্তু সেটা একটু জটিল হয়ে যাবে। না প্লিজ কন্টিনিউ করুন। না, না, অডিয়েন্সের ক্ষেত্রে বা দর্শকের অসুবিধা ক্ষেত্রে হবে, এটা বলছি আর কি। আচ্ছা আমি বলছি জার্মানির সবচেয়ে বড় দার্শনিক ইমানুয়েল কান্ট, হ্যাঁ এগুলো না আলোচনা করলেই ভালো হতো। আচ্ছা ইমানুয়েল কান্ট, তিনিও তার একটা বই আছে, আচ্ছা। ক্রিটিক অফ পিওর রিজন। আপনাকে বলছি বিজ্ঞান মানে কিন্তু পিওর রিজন, প্রেম ভালোবাসা স্পিরিচুয়ালিটি কিচ্ছু নেই। বিজ্ঞান মানে কিন্তু শুধুমাত্র রিজন, যুক্তি। সেটা আপনার ভালো লাগুক আর না লাগুক, সেটা কিন্তু রিজন। 1805-এ ওনার মৃত্যু হয়, ইমানুয়েল কান্ট, বুঝতে পারছেন তো? আচ্ছা হ্যাঁ বলুন প্লিজ কন্টিনিউ। 1805-এ তার মৃত্যু হয়। আচ্ছা তারও আগে তিনি এটা বলে গেছেন, পিওর রিজন বলে কোনো জিনিস নেই, আচ্ছা অসম্ভব। রিজন কখনো পিওর হয় না। একটু আগেই তো বললাম, আপনি তো বললেন এটা ধরে নিয়ে এগোই। ধরে নেওয়াটা কি রিজন হলো, যুক্তি হলো? আচ্ছা আমি এটা ধরো, এটা লোহার না, কাঠের নয়, এটা সোনার। তারপরে কাজ করবেন, কথা বলবেন, তর্ক করবেন, ঝগড়া করবেন। এটা পাগলের কথা না সুস্থ লোকের কথা? ধরে নিয়ে কাজ করছে। উনি তখন বলে গেছেন পিওর রিজন বলে কোনো জিনিস নেই। আমি এটা বললাম এই জন্য, একটু আগেই আইনস্টাইনের কথা বললাম। আইনস্টাইন 10 বছর বয়সের সময় এই এই ইয়েটা কি বলেন, কান্টের বাড়িতে গেছিলেন, আচ্ছা আচ্ছা বাচ্চা ছেলে তখন। তখন কত বড় মানুষটা ছিলেন আইনস্টাইন। তখন বড় বড় মানুষ দার্শনিক ইমানুয়েল কান্টের সঙ্গে তর্ক করছে। আইনস্টাইন তখন, ওই বাচ্চা আইনস্টাইন তখন বলছে, না না এটা তো না, এটা এরকমও হতে পারে। হি ওয়াজ নট রাইট। বেশ বেশ বাবু, আসবো এই প্রসঙ্গেই আবার আসবো, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতিতে যেতেই হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইক টিভি। ঠিক আসছি। ঠিক আছে। ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে রাম মন্দির এবং আগামীকাল রাম মন্দিরের প্রতিষ্ঠা, এবং সেই বিষয় নিয়ে আলোচনা চলছে। সাক্ষাৎকার নেওয়া হচ্ছে সুনীল সরকারের, মাননীয় সুনীল সরকারের। সুনীলবাবুর সঙ্গে আবার আলোচনায় ফিরবো। সুনীলবাবু, আরও যে বিষয়গুলো সামনে আসছে, আপনি যেটা বলছিলেন আইনস্টাইনের তত্ত্ব এবং বিজ্ঞান এবং স্পিরিচুয়ালিটি, দুটো বিষয়কে আপনি আলোচনা করছিলেন। আরও একটা বিষয় এখানে সব থেকে বেশি যেটা উঠে আসছে, যে হিন্দু সমাজের কাছে এখন, বিশেষ করে সনাতন ধর্মীদের কাছে, এটা বেশ আনন্দের দিন আগামীকাল বলা যেতে পারে। অবশ্যই। সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? নিঃসন্দেহে 500 বছর পরে যে জিনিসটা আমাদের ছিল কিন্তু আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে বিদেশি, কি বলবো, যারা আমাদের দেশের নয় তারা, আচ্ছা তো তাদের কাছ থেকে যে ফেরত পাই, এটা অত্যন্ত গর্বের বিষয়। 2 নম্বর হলো, রাম কিন্তু আমাদের দেশের নয় শুধুমাত্র, মুসলমানের দেশ ইন্দোনেশিয়া। আচ্ছা আপনি কি জানেন সেখানে প্রাইমারি 1 2 3 4 5 পর্যন্ত মহাভারত পড়ানো হয়, রামায়ণ পড়ানো হয়। আপনি ভাবলে তো সত্যি খুব অবাক লাগে এবং আনন্দও হয় যে সে দেশের যে এয়ারফোর্স, এয়ার সার্ভিস, সিভিল এয়ার সার্ভিস, তার নাম হল গরুর। আচ্ছা রামের বাহন গরুর। তো সেটা যদি ফিরে পাই আমরা, তা আনন্দ হবে না? এটা ভাবলে সত্যি খুব মানে অবাক হতে হয় আমার। আমি বলি, আপনি কি জানেন, আমি কিন্তু এখানে ছিলাম না, আমি পাকিস্তান থেকে এখানে এসেছি। আচ্ছা হ্যাঁ, শুধু পাকিস্তান মানে বাংলাদেশ নয়, আমি করাচিতে সার্ভিস করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে, আচ্ছা সেখান থেকে আমি আসছি। এটা আমি এমনি বললাম, কিন্তু আপনি অবাক হবেন, আমি যখন ছোট ছিলাম তখন আমরা ধান বিক্রি করতাম, পাট বিক্রি করতাম, আর ফড়িয়ারা আসতো বাড়িতে, ওরা কিনে বেশি দামে বাজারে বিক্রি করতো। তো ওরা যখন বাটখারায় বিক্রি করতো, না মানে ওজন করতো, প্রথম যেটা নিত সেটা কি বলতো জানেন তো, একটা হলো, ওটা যখন ফেললো তখন বলতো রাম, আসলে বলবো কি এক 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 কি বলবেন, ওই একটা ওজন আর কি, একবার হলো, দুবার হলো, তিনবার হলো, তাই বলে। কিন্তু প্রথম যখন উঠতো তখন বলতো রাম, তারপর একটা যখন ফেলতো তখন 2,
3 আমি আমার মানে বাবাকে মানে জিজ্ঞেস- শুরুটা হচ্ছে রাম দিয়ে শুরুটা রাম হচ্ছে, আচ্ছা। এবং কারা করছে তারা পুরো বেশিরভাগ মুসলমান। আচ্ছা সেটা কি স্পিরিচুয়ালিটি দিক থেকে না না না, আমি সেটা বলছি না, আচ্ছা। আমি রাম নামটার কথা বলছি। আচ্ছা আচ্ছা আমার বাবাকে জিজ্ঞাসা করতে হয়েছে, তখন 2-3 পড়ি, আর বাবা এক না বলে 2-3-4 বলে কেন? বলে ওটাই সিস্টেম। আমি তো বুঝবো না কিছু বললে, ওটাই সিস্টেম। তো রামটা কোথায় গেছে আমি সে বলছি, এ তো এখানেও না, ঢাকা, আমি ঢাকার মানুষ। তো ঢাকা পর্যন্ত কত, ইন্ডিয়া নয়, এখন তো ঢাকা অনেক দূরে। তো সেখানে এক না রাম, তারপরে 2-3-4-5, ভাবতে পারেন? আমি কালকেই টিভি দেখছিলাম, সেখানে এই ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা, একটা একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির সব মানুষের নাম রাম দিয়ে। আচ্ছা আমি অবাক হয়ে গেলাম, এবং এটা প্রায় 100 বছর ধরেই। উনি বললেন আমার ঠাকুরদার তার ঠাকুরদার হলো রামদাস, তার ছেলে নাম রাম বিজয়, তার ছেলে নাম রামপ্রসাদ, আচ্ছা সব লোকের নাম দিয়ে। মানে এটা ভক্তি থেকে, আরে ভক্তি থেকে, রামের প্রতি ভক্তি। রামের ভক্তি থেকে। তো এটা কিন্তু বাইরে নয়, যেখানে গন্ডগোল বেশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেই ওয়েস্ট বেঙ্গলের কথা, হয়তো মেদিনীপুর বা বাঁকুড়া এরকম একটা কিছু হবে। না আরও একটা বিষয় যেটা উঠে আসছে শুনবো যে বলা হচ্ছে যে রামের মন্দিরে রাম প্রতিষ্ঠা করা হচ্ছে, শুধুমাত্র রাম কেন, কেন সীতা মা নয়? এটা নিয়েও একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। আমি এখানে আসলাম, আমার ফ্যামিলি আসেনি, তার মানে আমি কি ফ্যামিলি থেকে আলাদা? আচ্ছা এটা কেমন কথা হলো? না এটা রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা তাহলে বিজেপির এখানে সঙ্গে আসলে আমার যুক্ত ফ্যামিলি নয়। নিয়ে আসবো? এটা হয় কখনো? আমি আসা মানে ওরা এসছে, আমি এখানে কথা বলছি মানে ওরা কথা বলছে, আচ্ছা ঠিক কিনা বলুন? না, মানে ব্যাপারটা হলো যে সব সব ঠিক থেকে আছে। বড় যে প্রশ্নটা ওঠে যে রাম নিয়ে মাতোয়ারা হতে গিয়ে কোনো এক জায়গায় কি সীতা মা বা কোনো এক না, জায়গাতে তা কেন হবে? পুরুষতান্ত্রিক সমাজের না, কথা উঠে এটা ঠিক আসছে। নয়। এবার আমাকে বাদ দিয়ে যদি আমার স্ত্রীকে আনতেন, আমি খুশি হতাম। আমার স্ত্রীকে বাদ দিয়ে আমাকে আনলেন, আমার স্ত্রী খুশি। এই তো অবস্থা। এটা তো কিন্তু এরকম রাজনৈতিক ব্যক্তিত্বের দিক থেকে তারা কিন্তু এই বিষয়টাকে একেবারেই সেইভাবে ভুল করছে করছে। না। যদি করে থাকে ভুল করছে, যদি করে থাকে বিদেশের প্রভাবে হচ্ছে এগুলো। কেন বলছি? যেমন এমন আমি বলছি, কেন বলছি? আমাদের দেশের স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম নয়। আচ্ছা আমাদের দেশের স্বামী স্ত্রীর সম্পর্কে এরকম নয়। ওখানে কিরকম? ওখানে তো হামেশা বদল হচ্ছে, হামেশা বদল হচ্ছে। আরে বাপরে বিদেশে দেখুন, 3-4 বিয়ে কোনো ব্যাপারই না। আচ্ছা আপনি কি জানেন? একটা নাম বলবো, আপনি মনে রাখুন, পরে ওই কম্পিউটারে বা ইন্টারনেট খুঁজে দেবেন। মাতাহারি, এক মহিলার নাম, কিন্তু পুরুষের নাম না। মাতাহারি অর্থ হলো সূর্য, এটা হলো ইন্দোনেশিয়ার ভাষা, মাতাহারি। এই মহিলার বাড়ি হলো আমেরিকা, আচ্ছা বিশাল বড় লোকের কন্যা, সব মারা যায়। এই মাতাহারি মহিলা দেখতে খুবই সুন্দর, কিন্তু উনি টোটাল সারা জীবনে 426টা মানুষকে বিয়ে করেছে। মানে শি পজেসড 426 হাজব্যান্ডস, এবং এর মধ্যে শুধু ইন্ডিয়ার হলো 4 জন। আচ্ছা তাই এটা তো বাইরের দেশের কথা। আর আমরা কি করি? আমাদের বিয়েটা কীরকম? যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, একদম সারা জীবনের জন্য আটকানো। এটা ভাবতেই পারে না তো। মুসলমানদের তো অন্যরকম, তোমাকে বিয়ে করছি আমি, যে কোনো সময় তোমাকে 3 তালাক দিয়ে আউট করে না, দিতে এখন তো পারি। 3 তালাকের না 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 ব্যাপারটা উঠে না, গিয়েছে। বন্ধ হয়ে গেছে, কিন্তু যাচ্ছিল আমি তো বলছি। আচ্ছা। আর যদি তোমাকে তালাক দেই, তাহলে ওই জায়গায় কন্ট্রাক্টসে 500 টাকা দিয়ে দেবো তোমাকে, 5000 টাকা, তাই হয়ে গেল, চুকিয়ে গেল। এটা তো তা না। আমি যা কেউ চাই, আমার স্ত্রী ঘরে আছে, কোনোদিন আমার থেকে আলাদা হবে না। এটাই আমাদের রাম ডিভোর্স কিন্তু করে না। কিন্তু বিষয়টা হলো যে এই সব বিষয় নিয়ে যত বেশি কথা হয় তত বেশি একটা কনফ্লিক্ট তৈরি হয় এরকম টাইপের, যে কোনো এক কারণে মুসলমানদেরকে বা হিন্দুদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করার একটা চেষ্টা বা একটা পাঁচিল তৈরি করার চেষ্টা, যে সনাতন ধর্মীদের জন্য সনাতন ধর্মীরাই বেস্ট এবং ইসলাম ধর্মের লোকেরা বলছি ইসলাম ধর্মের লোকেরা বেস্ট। আপনি বলুন, আমি তো বললাম, ওদেরটাও বললাম, আমাদেরটা বলুন, বলুন কোনটা ভালো।
এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে বলা হয় যে আমাদের এই ভারতবর্ষ একেবারে সবাইকে নিয়ে চলছে, কোনো এক জায়গাতে হিন্দুস্তান বলা হয় ঠিকই, কিন্তু এখানে সব ধর্মের লোকেরা রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই কনফ্লিক্টটা কেন? না, কনফ্লিক্ট তো নয়, আমরা তো এটাও তো বলছি। না, এই একই জিনিস আমি আপনাকে কেন ওই প্রশ্নটা করলাম, তার কারণটা হচ্ছে এই 22শে জানুয়ারি যখন অযোধ্যার রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে, সেই সময়তে বাকি যেসব বিশেষ করে তৃণমূল, একেবারে এই রাজ্যের কথা যদি আমি বলি, তাহলে তৃণমূল সরকার সেই একই দিনে সংহতি যাত্রা বের করছে। মানে সংহতি যাত্রা বের করছে ইন দ্য সেন্স যে বাকি সব ধর্মের লোকেদেরকে নিয়ে একসাথে মিলনস্থল বা সংহতি যাত্রা, মানে তাদের ক্ষেত্রে তারা বলতে চাইছে যে বিজেপি এক প্রকার ধর্ম নিয়ে রাজনীতি করছে। সেই ক্ষেত্রে কি বলছে? এবার আমার প্রশ্ন হলো, why in West Bengal only? Why not elsewhere? তার মানে তো আমি বলবো এটা হিন্দু মুসলমান গন্ডগোল এখানেই হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। এই গন্ডগোল ঠেকানোর জন্য মমতা ব্যানার্জি রাস্তা নামছে, কেন অন্য জায়গায় হচ্ছে না? তাই জানে হিন্দু মুসলমান গন্ডগোল ভারতবর্ষে কোথাও নাই, এখানে আছে বলেই ওনাকে নামতে হচ্ছে। না, মানে ওনারা বলছেন বিশেষ করে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এক কারণে এটা কোনো রাইট লাগতে পারে, কোনো এক কারণে। যেমন এর আগে রাম রহিমের একেবারে রামযাত্রা যখন হচ্ছে, সেই সময়তে বিভিন্ন সময় দেখা যায় হনুমান জয়ন্তীর সময় তো এরকম দেখা গিয়েছে যে একেবারে তরোয়াল নিয়ে বা তারা র্যালি করছে সেই সময়টাতে, সেই বিষয় নিয়েও সেই প্রসঙ্গ টানা হয়েছে যে এক প্রকার এরা কোনো কারণে রাইটের দিকেও এগিয়ে যেতে পারে এর দ্বারা। বিশেষ করে সনাতন ধর্মীদের এরা উস্কানো হতে পারে বা মুসলমানদেরকে উস্কানো হতে পারে এর দ্বারা। কার দ্বারা? বিশেষ করে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা দিবসের দিন। একদমই না। কখনো হয়েছে এরকম হয়েছে যে রায়টটা হিন্দুরা শুরু করেছে? কলকাতায় যে রায়টটা হচ্ছে সবচেয়ে বড় রায়ট, নারকেলিঙ্গে হিন্দুস্তান, গ্রেট রায়ট অফ ক্যালকাটা কারা শুরু করেছিল? কারা শুরু করেছিল? আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি 1 মাস আটকাও ছিলাম আমাদের হস্টেলে, 350 ছাত্র ছিল সেখানে, হিন্দু ছাত্র। কি ঘটনা ঘটেছিল সেই সময়তে? রায়টটা শুরু হয়েছে একদম ফালতু জিনিসের জন্য, ইচ্ছা করে এটা করেছে। ওখানে রটিয়ে দেওয়া হলো এই যে কাশ্মীরে যে হজরত বল আছে, সেখানে হজরত মোহাম্মদের একটা চুল ছিল, ওটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, কারা নেবে? হিন্দুরা নিয়েছে। হিন্দুরা নিয়েছে, মারো হিন্দু। 1 মাস আটকা এই রায়টের মধ্যে ছিলাম আমি। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে রাজনৈতিক পরিকাঠামোর জন্য বা রাজনৈতিক নির্দিষ্ট কিছু প্রোপাগান্ডার জন্য একদম এই ধর্মকে তারা ব্যবহার করছে। কে ব্যবহার করছে? বিজেপি করছে না তৃণমূল করছে? আপনি কি বলতে চাইবেন সে বিষয়ে? তৃণমূল করছে, বিজেপি করবে কেন? এবার যেটা বলছে আমি তো শুনি, এটা সামনে ইলেকশন, সে তো লোকসভা নির্বাচনের আগে অযোধ্যার রাম মন্দির একটা প্রোপাগান্ডা হতে পারে। সামনে ইলেকশন, তাই তো 1 বছর পরে যদি করতো ইলেকশন থাকতো না, তারপরে যদি করতো ইলেকশন থাকতো না। কেমন কথা, বোকার মতো কথা। সামনে ইলেকশন, সামনে সবসময় সামনে ইলেকশন। কোন বছরে কোন জায়গাটায় ইলেকশন ছাড়া সবসময় ইলেকশন হচ্ছে ভারতবর্ষে। কিন্তু লোকসভা নির্বাচন তো লোকসভা তো একটা ইলেকশন, আবারও 2029-এ হবে। বুঝতে পারলাম আর কি, সেটা তো হলো, তো মাঝখানে আবার হবে 26-এ, সেটা তো বিধানসভা নির্বাচন হলো, তো সেটা কি ইলেকশন নয়? কেমন কথা বুঝতে পারছি না, কি যুক্তিটা কোথায়? সামনে ইলেকশন, সামনেই তো না পিছনে ইলেকশন? আমি তাই বলবো, ইলেকশন পেছনে হয় নাকি? ইলেকশন তো সামনেই থাকে, সামনে তো সবসময় হচ্ছে, সবসময় ইলেকশন হচ্ছে। বলুক তৃণমূল বলুক যে সামনে 10 বছর ইলেকশন নাই, কাজেই বলছি 24 ইলেকশন, সেই জন্য নরেন্দ্র মোদী রাম জন্মভূমি করছে। মানে এই সবটাই তার মানে আপনি বলতে চাইছেন যে নির্দিষ্ট কিছু প্রোপাগান্ডা ইউজ করবার জন্য তৃণমূল করছে। অবশ্যই মানুষের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাই? মানুষের এবার বলে রাম জন্মভূমির এই যে মানে ভায়োলেন্সটা করছে কেউ, এটা 6 মাস পরে একদম পরিষ্কার হয়ে যাবে। তখন মানুষ বুঝতে পারছে আমি ভুল করেছি। হিন্দুরা কোনো দিন পৃথিবীতে আক্রমণ করেনি, কোনো দিন না, কোথাও না। মুসলমানের কথা বলছেন, মুসলমান তো এখন বলছেন। মুসলমান ভারতবর্ষে কবে থেকে আছে জানেন কি? 800 বছর আগে আছে, কিন্তু কেরালাতে। কখন হতো? আরবের সাথে কেরালার বাণিজ্য চলত, যখন আর মুসলমান বলে কোনো জিনিসই নয়। বাবর তো সেদিন আসছে 1526-এ, তারও 800 বছর আগে কেরালাতে মুসলমান
না ছিল না, ছিল তো। আরবের সাথে ব্যবসা করতো, খবর রাখে মানুষ, ইতিহাসটা পড়ে মানুষ। কিচ্ছু আরও একটা বিষয় যেটা রয়েছে সুনীলবাবু, যে লকডাউনের সময়তে, বিশেষ করে যখন করোনা সময়কাল ছিল, সেই সময়তে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একজন প্রধানমন্ত্রী হয়ে এরকম বক্তব্য পেশ করেছিলেন যে কাশি ঘন্টা বাজানোর কথা তিনি বলেছিলেন এক প্রকার, এবং এই বিষয়টা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল এরকম যে বিজ্ঞান মনস্ক মন কোথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই কথাটা কি করে বলছেন। এবার আবারও একই রকম এক প্রকার বার্তা তিনি দিয়েছেন যে একেবারে প্রত্যেকের বাড়িতে প্রদীপ জ্বালানোর একটা প্রসেস তৈরি করতে হবে, সেই বিষয়ে তিনি অনুরোধ করছেন। একদম ঠিক। সেই ক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, একদম ঠিক। উনি যে বলে থাকেন নরেন্দ্র মোদী যে কাশ বাজাও, কাশি বাজাও আর কি, উনি কিন্তু মানুষ। আমি একবারও বলি উনি দেবতা, উনি ভুল করেন না আমি কখনো বলবো না। আমি তো ওনার নিজের নই, সাগরেত নই, কিন্তু আমি কিন্তু ওই রকম নই, আমি কিন্তু বিজেপি করি না, একদমই না, একদম সোজা মানুষ আমি, একদম সোজা মানুষ। মাস্টার মনে করছেন তো আমি তো মাস্টার হতাম না, ভাগ্যটা খারাপ বলে আমি মাস্টার। কেন? আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছা ছিল, আমি এয়ারফোর্সের চার্জ পেয়েছি, আমার পেটে কিন্তু রাইফেল থাকতো, চলেছে পাকিস্তান আর্মির সঙ্গে আমি লেফট করেছি। এই ক্ষেত্রে কি বলবেন প্রদীপ জ্বালানোর বিষয়ে? আপনার ভক্তিটা কোনোভাবে দেখাবেন তো। এই কফি খাওয়ানোর কি দরকার ছিল আপনার? আতিথেয়তা তা আমি কি কিনে খেতে পারি না, বাড়িতে গিয়ে খেতে পারি না? মানে আপনি বলতে চাইছেন যারা রাম মন্দিরে পৌঁছতে পারছেন না, হ্যাঁ, তাদের জন্য করবে। আচ্ছা, একটা পথ দেখালেন, আপনি করুন বা না করুন, বলছেন কি না করলে এবারে পেটাবো না একেবারেই না। তাহলে কি আছে? আমি তো বলতে কালকে আপনি তাই করুন। আমি বলছি আপনাকে প্রদীপ জ্বালবেন যদি আপনি সনাতনী হন। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। যারা যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তারা নিশ্চয়ই এই 1 ঘন্টা একটু স্পেশাল নিশ্চয়ই আপনাদের কাছে হলো, কিন্তু একেবারে অন্তিম লগ্নে এসে শুনবো আপনাকে 1 মিনিট একটা স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো এই যাবতীয় বিষয় নিয়ে, রামায়ণ, রাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এ 22শে জানুয়ারি স্বর্ণাক করে থাকবে ইতিহাস, ওয়ান লাইনারে। একদম। আপনাকে একটা কথা বলি, কালকে 22শে জানুয়ারি ভারতবর্ষে এমন একটা দিন, ভারতবর্ষের কাঁটা কিন্তু ঘুরে যাচ্ছে। আমি ক্ষুদ্র মানুষ, একটু একটু খবর রাখি, একটু একটু পড়াশোনা করেছি, ইতিহাসও পড়েছি। আপনাকে বলছি ভারতবর্ষের কাঁটা কিন্তু ঘুরে যাচ্ছে। আজকে পর্যন্ত যে ভারতবর্ষ 22 তারিখের পরে সে ভারতবর্ষ থাকবে না, এতটুকু হলেও কিন্তু ভারতবর্ষে পরিবর্তন আসবে, এবং যেটা আসবে সেটা খারাপ নয়, অত্যন্ত ভালো জিনিস। আমি সবার কাছে অ্যাপিল করব, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা কোনো সমাজের উপর, কোনো মানুষের উপর অত্যাচার জীবনে করেনি, কোনো দিন করেনি। আপনি কি জানেন এই যে ইসরায়েলে ইহুদিরা সারা পৃথিবীতে মার খেয়ে গেছে, সারা পৃথিবীতে মার খেয়ে গেছে। কোথায় খাইনি জানেন তো? এই ভারতবর্ষ তাদের পেটায় নেই, প্রত্যেক জায়গায়। হিটলার কি করছে? লাখে 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 ইসরায়েল ইহুদিদের মেরেছে, লাখে লাখে মেরেছে। যে দেশে গেছে সেখানে মার খেয়েছে। সংক্ষেপে একমাত্র আমার দেশে ওরা খায়নি। আমি যখন পাকিস্তান থেকে আসি, আমি কলকাতায় কামারহাটিতে ছিলাম, আমার কাকার বাড়িতে, তার পাশের বাড়িতেই ছিল ইহুদি। ওরা যাওয়ার সময় কেঁদে গেছে যে আমরা এই একটা দেশে ছিলাম যে কোনো রকমের অত্যাচারিত আমরা হইনি। একেবারে অন্তিম লগ্নে এসে শুনবাবু আপনাকে ধন্যবাদ জানাই, নমস্কার ট্রাইব টিভিতে জয়েন করার জন্য, এক কথা মঞ্চে আসবার জন্য, এবং শেষ মুহূর্তে এসে আমাদের যারা দর্শক এই মুহূর্তে আমাদের এই ভিডিও, এই যাবতীয় কন্টেন্ট দেখলেন, তাদের জন্য একটা কথাই শুধু বলবো যে 22শে জানুয়ারি 2024 সাল এবং 22শে জানুয়ারি 2024 সাল শুধুমাত্র একটি ডেট নয়, পরবর্তীকালে সত্যি সত্যি ইতিহাসের পাতায় হয়তো অনেকেই পড়বে, কিন্তু তার আগে আগামীকাল ঠিক কিভাবে কি ঘটছে সেই সব কিছু আপডেট পেতে নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়। আর এরকমই টান 1 ঘন্টা শো দেখার জন্য নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় ট্রাইব টিভিতে এক কথা অঞ্চলে। নমস্কার।